এই রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন। ব্রিট রবিন 10Q এর আজকের আয়োজনে আমি রেহনুমা জয়ী আছি আপনাদের সাথে। আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা ইতিমধ্যে জেনেছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে দল, জোট, স্বতন্ত্র সব মিলিয়ে প্রায় 2000 প্রার্থী। মনোনীত প্রার্থীদের স্বচ্ছতা, যোগ্যতা ও নীতিগত অবস্থান বুঝতে আমরা তাদের কাছে 10টি প্রশ্ন করেছিলাম। আজকে আমরা আপনাদের দর্শকদের সেই প্রশ্নগুলোর উত্তর জানাতে চেষ্টা করব এবং আমাদের অতিথি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ রাশেদ আলীকে আমরা স্বাগত জানাচ্ছি এবং তার সঙ্গে আমরা উত্তরগুলো মূল্যায়ন করার চেষ্টা করব। রাশেদ আলী, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? জি ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন? ভালো আছি। দর্শক, আজকে আমাদের প্রার্থী গণ অধিকার পরিষদ অর্থাৎ জিওপি থেকে মোহাম্মদ মাহমুদুল ইসলাম সাগর ঝালকাঠি 2 আসনে মনোনীত প্রার্থী হয়েছেন। আমরা তার কাছে কিছু প্রশ্ন করেছিলাম। প্রথম প্রশ্নটি এরকম ছিল যে আপনি কেন প্রার্থী হতে চান বা সংসদ সদস্য হতে চান, জনগণ কেন আইন প্রণেতা হিসেবে আপনাকে নির্বাচিত করবে। চলুন তার থেকে উত্তরটা জেনে আসি। আপনারা বিগত দিনে দেখেছেন আমাদের দেশে যারা এমপি মন্ত্রী ছিল তারা আসলে জনগণের খুব একটা কাছাকাছি যায়নি, যার কারণে জনগণের সাথে তাদের দূরত্বটা বেড়ে গেছে। আমি চাচ্ছি জনগণের কাছাকাছি যেতে, জনগণের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সরাসরি নিজের হাতে সমাধান করতে। আমি জনগণের হয়ে সংসদে কথা বলতে চাই, কারণ জনগণের হয়ে বিগত দিনে কথা বলার মতো কেউ ছিল না। আমি চাই জনগণের হয়ে কথা বলতে, জনগণের জন্য কাজ করতে। দর্শক, আমরা প্রশ্নের উত্তর জানলাম। এখন আমরা সিনিয়র সাংবাদিক রাশেদ আলীর সঙ্গে উত্তরটি মূল্যায়ন করার চেষ্টা করব। জি, ধন্যবাদ। প্রথম হচ্ছে জনাব মাহমুদুল ইসলাম সাগর, তিনি খুব যথার্থই বলেছেন তার আগ্রহের কথা, যে তিনি কেন প্রার্থী হতে চান। তিনি বলেছেন যে তিনি জনগণের কাছে যেতে চান। তা আসলে জনগণের কাছে জনপ্রতিনিধি যাবেন সেটাই কিন্তু খুবই স্বাভাবিক। কিন্তু আমার একটা জানার জায়গা ছিল, আমি এই প্রশ্নের উত্তরের মূল্যায়ন করতে গিয়ে আমার একটা জায়গায় আমি কিছুটা ব্যত্যয় পেয়েছি। অর্থাৎ একজন সংসদ সদস্য প্রার্থীর কাজটা কী, তিনি কী কাজটা করতে যাচ্ছেন সেই উত্তরটা কিন্তু এখানে স্পষ্ট না। অর্থাৎ আইন প্রণেতা জনগণের কাছে যাবেন সেটা যেমন একটা বিষয়, কিন্তু আইন প্রণয়নের যে উদ্দেশ্য, যে এই দেশের আইন নিয়ে তিনি কতটুকু কাজ করবেন, সংসদ সদস্য হিসেবে তার দায়িত্ব কতটুকু পালন করবেন তিনি, সেই জায়গাটাই কিছুটা অনেকটা এটা আসলে রাজনৈতিক বক্তব্যের যেই ধরনটা সেটা আমরা পেয়েছি, যে জনগণের কাছে যেতে চাই জনমানুষ। এবং উনি একটা কথা বলেছেন যে অতীতে অনেকেই জনগণের কাছে যান, এটা সত্যি, উনি এটা যথার্থ বলেছেন যে অনেকেই সত্যিকার অর্থে যে এমপি মন্ত্রী হয়েছেন কিন্তু জনগণের কাছে যাননি, জনগণের ভাষা বুঝতে পারেননি বিগত বছরগুলোর কথা সত্যি। বলছেন। তো সেই অর্থে উনি কিছুটা হলেও জনগণের কাছে যেতে চেয়ে আমি মনে হয় যে প্রশ্নের উত্তরটা দিয়েছেন, যদি আমি পুরোপুরি সন্তুষ্ট না আর কি এই প্রশ্নের উত্তরে। আমার মনে হয় যে উনি কিছুটা অ্যাবস্ট্রাক্ট ভাবে উত্তরটা দিয়েছেন। আমরা একটা কনক্রিট অ্যান্সার আশা জি, করছিলাম, সেটাই। আমরা পাচ্ছিলাম না সেটা। আমরা প্রার্থীর কাছে দ্বিতীয় প্রশ্ন এটা করেছিলাম যে কি কারণে আপনার দল অথবা 1% ভোটার আপনাকে মনোনয়ন দিয়েছে। চলুন আমরা উত্তরটা জেনে আসি। দীর্ঘদিন, আপনার প্রশ্নের জন্য আবারও ধন্যবাদ। দীর্ঘদিন আমি গণ অধিকার পরিষদের সাথে ছিলাম। আমাদের এই ঝালকাঠিতে এই গণ অধিকার পরিষদকে আমি স্টাবলিশ করেছি বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। বিভিন্ন নির্যাতন আমার উপরে নেমে এসেছিল, তারপরেও আমি এই গণ অধিকারকে জায়গায় জায়গায় পরিচিত করে গেছি এবং গণ অধিকারকে মানুষের দোরগোড়ায় নিয়ে গেছি মানুষের অধিকার আদায়ের একটি দল হিসেবে। এই জন্য দল আমাকে এখান থেকে মনোনয়ন দিয়েছে। দর্শক, আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরও জেনে নিলাম। আমরা আবারও মূল্যায়ন করার চেষ্টা করব রাশেদ আলীর থেকে। তিনি অন্যান্য রাজনীতিবিদরা যেভাবে বলেন এর বাইরে তিনি কিছুই বলেননি। কারণ আমরা দেখেছি যে বাংলাদেশের রাজনীতিতে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে 3-4টা নিয়ামক কাজ করে, প্রভাবক হিসাবে কাজ করে। এক হচ্ছে সেই দলের প্রতি তার ত্যাগ, দলকে তিনি কতটা সার্ভ করেছেন, আর পক্ষান্তরে পেছনে কয়েকটা জিনিস কাজ করে, যে তার আসলে নির্বাচন করার সক্ষমতা, বিশেষ করে আর্থিক সক্ষমতা কতটুকু, তার পরিচিতি কতটুকু, এই জাতীয়। তো এর বাইরে তিনি কিন্তু যেতে পারেননি। আমি খুশি হতাম যদি তার প্রশ্নের উত্তরে দল ছাপিয়ে তিনি দেশের কথাটা বলতে পারতেন, যে আমি দেশের জন্য অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারবো দেখেই দল আমাকে নমিনেশন দিয়েছেন। এবং নমিনেশনের যে প্রক্রিয়াটা, মনোনয়নের একটা নিশ্চয়ই প্রক্রিয়া রয়েছে, আপনি জানেন যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই খুব বেশি সেই প্রক্রিয়াটা, কোনো বললে ভুল হবে হয়তোবা, 2-1টি দল ছাড়া নমিনেশনের ক্ষেত্রে দলের ঊর্ধ্বতনরা যেভাবে সিদ্ধান্ত নেন সেভাবেই কাজ করে থাকেন। তো সেই প্রক্রিয়াটা উনি যদি ব্যাখ্যা করতেন আরেকটু আমি বেশি ভালো লাগতো আর কি।
আমার মনে হয় যে উনি একটু কন্ট্রোভার্সি এড়িয়ে চলতে চেষ্টা করছেন, তেমন একটা মানে গতানুগতিক উত্তর। গতানুগতিক জি, উত্তর। হ্যাঁ, মানে একেবারে যে উনি খারাপ বলছেন আমি তা তা বলছি না। না, কিন্তু আমি বলছি যে আমরা একটু ভিন্নধর্মী যেটা খুঁজছি, আমাদের বেথরোভেন 10Q থেকে আসলে আমরা ভিন্নধর্মী মূল্যায়ন কিছু করার চেষ্টা সুপারম্যানকে করছি। খুঁজছি, যারা দেশকে প্রথাগত যেই রাজনীতি, প্রথাগত যে নির্বাচন এবং এমপি হওয়ার পর যেই এমপির যেই মানে প্রথাগত একটা আছে না যে এর বাইরে আমরা এমপিরা কোনো কিছু ভাবতে পারি না, জনগণের মালিক হয়ে যাই আমরা, অথচ আমাদের কিন্তু স্লোগান হচ্ছে রাষ্ট্রের মালিক জনগণ। তো তারাই সেই করবে সেই নির্বাচন। সেই জনগণকে প্রাধান্য দিয়ে কথাগুলো আসলে আমরা বেশি খুশি খুশি হতাম। হতাম। দর্শক, আমরা যে তৃতীয় প্রশ্নটা করেছিলাম তার কাছে, সেটা হচ্ছে আপনার আয়ের মূল উৎস কি, আপনার সম্পদের বিবরণ জনগণের কাছে উপস্থাপন করুন। চলুন দেখে আসি সেই প্রশ্নের উত্তরে উনি কি বললেন। আমি বলতে গেলে তেমন কোনো আয় করি না, আমি টিউশনই করাই। আমি আর আমার বাবা যেহেতু সেনাবাহিনীতে ছিলেন, উনি রিটায়ার্ড করেছেন সম্প্রতি, তার উপরেই এখনো আমাদের সংসারটা চলছে। উনি আর কি আমাদের পরিবারের সমস্ত ভরণ পোষণ উনি চালাচ্ছেন, এবং আমি ছোটখাটো টিউশনি করে আর কি আমার নিজের ব্যয় মেটাই। দর্শক, আমরা তৃতীয় প্রশ্নের উত্তরও পেয়ে গেলাম যথাযথভাবে। আবারও সেই মূল্যায়নে চলে যাচ্ছি। না, উনি খুবই চমৎকার এবং স্বাচ্ছন্দ্যে বলেছেন যে তিনি শিক্ষকতা করেন, টিউশনি করেন। এটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, তাকে শ্রদ্ধা জানাই যে উনি শিক্ষকতা করে তিনি রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করতে চাচ্ছেন, জনগণের পক্ষে কাজ করতে চাচ্ছেন। আসলে জনগণের পক্ষে কাজ করতে গেলে আপনাকে অনেক বেশি বিত্তশালী হতে হবে, আমি অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে সেটা মনে করি না। তো সে অর্থে তিনি খুবই স্বচ্ছভাবেই তার উত্তরটা দিয়েছেন। এবং একটু এখানে যেই জায়গাটা প্রশ্ন তৈরি করে, এটা শুধু তার উত্তরের জন্য নয়, মানে বাস্তবতার নিরিখে কিছু প্রশ্ন হয় যে আসলে বাংলাদেশে কিন্তু নির্বাচনী ব্যয় অনেক। আপনি জানেন যে একটা বাংলাদেশের নির্বাচন কমিশন যে পরিমাণ ব্যয় নির্ধারণ করে দেয়, সেটা থেকে বোঝা যায় যে বাংলাদেশের নির্বাচন হচ্ছে একটা ব্যয়বহুল প্রক্রিয়া। এখানে কর্মী বাহিনী প্রচার পালা, প্রচারণা। ব্যানার, ফেস্টুন থেকে শুরু করে তার মানে এগুলো না হলে আসলে নির্বাচনের সেই প্রভাব বা সেই ইয়াগুলো যোগ হয় না, মাত্রাগুলো যোগ হয় না, এটা আমাদের প্রথাগত ধারণা। তো তার এই ব্যয়গুলো তিনি কিভাবে নির্বাহ করবেন, যদি তার জনগণ তার সাথে থাকেন, ভালোবাসা থাকেন, নিঃসন্দেহে তিনি পারবেন। আর না হলে তার জন্য কিন্তু এই টিউশনের আয় দিয়ে নির্বাচন করা খুব কঠিন হয়ে কঠিন যাবে। হয়ে যাবে। জি, আমরা একটা স্বচ্ছ উত্তর আশা করছিলাম। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য। সততা, দেশপ্রেম, কথা কাজের সামঞ্জস্য ও আইন প্রণয়নে আপনার দক্ষতার কোনো নমুনা আছে কি? এবার আমরা জেনে নেব যে এই প্রশ্নের উত্তরে তিনি কি জানিয়েছেন আমাদের। সবসময় জনগণের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করেছি। আমি প্রত্যেকটা, যেমন আপনি দেখেছেন, যতগুলো নির্বাচন হয়, নির্বাচনে আপনার মানুষ অনেক পরিমাণ টাকা খরচ করে, টাকা খরচ করে নির্বাচন করে। যার কারণে কিন্তু তারা পরবর্তীতে আমাদের উপর থেকে সেটা অবশ্যই নিয়ে নেবে। কারণ আমি যদি এখানে ব্যবসা করতে বসি, রাজনীতি কিন্তু একটা ব্যবসার জায়গা হয়ে উঠেছে অনেক জায়গায়। অনেকের ক্ষেত্রে তারা কি করবে, নির্বাচনের সময় খরচ করবে, খরচ করে সেটা আবার নির্বাচন শেষে জনগণের উপর থেকে সেটাকে অবৈধ টাকাকে না বলেছি। আমি মানুষের দোরগোড়ায় নিয়ে যাচ্ছি, এবং দোরগোড়ায় যাচ্ছি, মানুষের সাথে সরাসরি কথা বলছি যে না, আমি আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে চাই, আমি আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই, আমি আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই। দর্শক, আমরা জেনে নিলাম যে চতুর্থ প্রশ্নের উত্তরে তিনি কি জবাব দিয়েছেন। আমরা আবারও মূল্যায়ন করার চেষ্টা করব রাশেদ আলীর সাথে। প্রশ্নের একটা পয়েন্ট উনি ধরতে পারেননি। আমি তাকে খুব শ্রদ্ধা রেখে তাকে বলছি যে উনি জনতার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকেই তার মূল উপজীব্য বা পুঁজি হিসেবে ধরছেন। কিন্তু প্রশ্নটা ছিল অতীতে আপনার সততা প্রমাণ করে এমন কোনো নজির বা প্রমাণ আছে কি এই জাতীয়। উনি সেগুলো থাকলে বলতে পারতেন যে তার সততার যে জায়গাটা বুঝতে পারছি। তবে এটা ঠিক যে সততার প্রশ্নে এবং তিনি যে দুর্নীতি, অনিয়ম যে কথাগুলো বললেন আর কি, এগুলো খুবই ভালো। উনি যদি এমপি হতে পারেন এবং সেই অনুযায়ী চলতে পারেন, তবে সত্যিকার অর্থেই বাংলাদেশের মানুষ একটা ভালো সংসদ সদস্য পেতে পারেন বলে আমার বিশ্বাস। আমি দেখলাম যে উনি বলেছে রাজনীতিকে ব্যবসার সাথে তুলনা করেছে, এটা নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, সেটাই বলছি যে উনি যেহেতু শিক্ষকতা করেন এবং তার ব্যবসার যে মনোভাব, রাজনীতিকে ব্যবসায়ী পুঁজি করে যে কিছু করার, সেটা আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে তার সেটা নেই। হ্যাঁ, জনসেবাই মূল উদ্দেশ্য। এটা সত্যি যে বাংলাদেশের রাজনীতি একটা ব্যবসা হয়ে গিয়েছে। এটা আজকে থেকে না, দীর্ঘদিন থেকে আমরা এটা দেখছি। এবং আজকের যে বাংলাদেশের যে নানা ধরনের জটিলতা, এর পেছনে কিন্তু এই রাজনীতির ব্যবসাটাই
অন্যতম কারণ বলে আমরা মনে করে থাকি। তবে সেই জায়গা থেকে উনি যদি সেগুলো করতে পারেন, মানে কথা উনি যেটা বলেছেন সেটা আমি যেমন ধরেন তার স্কোর যদি আমি দেখি, আমরা এখানে দেখলাম যে ঝালকাঠি 2-এ যেই কয়েকজন প্রার্থী রয়েছেন ওনার স্কোর কিন্তু সবচেয়ে বেশি এ পর্যন্ত। তো যদি সেটাই হয় যে আসলেই তিনি রাজনীতিকে রাজনীতির মতো করেই করবেন, মানুষের দ্বার প্রান্তে যাবেন এবং মানুষের আস্থা অর্জন করবেন, আশা করি আমরা একজন ভালো প্রার্থী তার মাধ্যমেই পেতে পারি। ধন্যবাদ রাশেদ আপনাকে। আবারও প্রশ্নের উত্তর এত সুন্দরভাবে মূল্যায়ন করার জন্য আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দর্শক, আমাদের পঞ্চম প্রশ্ন যেটা ছিল, 1000 বছর ধরে অন্যের আইন দ্বারা শোষিত ও নির্যাতিত না হয়ে স্বাধীনভাবে দেশের জনগণের জন্য সব ধরনের আইন প্রণয়নে কি ধরনের পদক্ষেপ নেবেন? আমরা বারবারই শোষিত হয়েছি, আমরা বারবার প্রতারিত হয়েছি। আমরা চাই এখন নতুন একটি যুগের সূচনা হোক, নতুন একটি দেশ সকলের আমাদের হাত ধরে সকলের হাত ধরে দাঁড়াক। আমি চাই একটি জাকাত ফান্ড করতে। যেমন আপনারা দেখবেন যে জাকাতের একটা ব্যাপার আছে আমাদের দেশে, কিন্তু জাকাতটা সঠিকভাবে আদায় হয় না। আমি একটা ট্রাস্ট গঠন করতে চাই, যে ট্রাস্টের মাধ্যমে আপনার সকলের টাকাটা ওই ট্রাস্টে আসবে, এবং 1000 10,000 জনকে নয়, আমরা 10 জনকে ওই জাকাতটা দিতে চাই, যারা পরবর্তী বছর জাকাতটা দিতে পারবে। আমরা চাই আপনার রাস্তাঘাটে যে উন্নয়নের যে ব্যাপারটা আসে, যে রাস্তাঘাট এলাকার রাস্তাঘাটের মান কিন্তু সবসময় ভালো হয় না। আমরা চাই যারা ঠিকাদার আছেন তাদের একটা কিন্তু মাসোয়ারা দিতে হয়, কমিশন বাণিজ্য তাদের সাথে হয়। ওই কমিশন বাণিজ্যের যে টাকাটা, ওইটা অফিস খরচ বা অন্য কাউকে না দিয়ে ওটা সরকারি ফান্ডে জমা থাক, এবং রাস্তার কাজ যদি 5 বছরের মধ্যে কোনো সমস্যা না হয় রাস্তায়, তাহলে অবশ্যই সে ওই টাকাটা ফেরত পাবে। তাহলে করে আমার রাস্তার কাজটাও খারাপ হবে না, সেই লোকও আহ আপনার ক্ষতির সম্মুখীন হবে না ঠিকাদার। এবং বিভিন্ন স্তরে আমি এভাবে উন্নতি করতে চাই। শিক্ষাক্ষেত্র বলেন, শিক্ষাক্ষেত্রে বই খাতার একটা বোঝা আছে, যারা আমাদের ছোট ছোট বাচ্চারা বই খাতার একটা বোঝা ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যায়, সেটা আসলে আমাকে খুব মর্মাহত করে। এতটুকু বাচ্চা দেখবেন বিশাল বড় একটা ব্যাগ নিয়ে যায়। আমরা আসলে কর্মমুখী শিক্ষার দিকে ধাবিত করতে চাই এই দেশকে। আমরা বিভিন্ন স্তরে এভাবে আমার উন্নয়নমূলক পরিকল্পনা আছে, যাতে আমি মানুষের পাশে দাঁড়াতে পারি, একটু পরিবর্তন আনতে পারি সবকিছুতে। দর্শক, আমরা পঞ্চম প্রশ্নের উত্তরও পেয়ে গেলাম। আবারও মূল্যায়ন করতে চাই রাশেদ আলীর সঙ্গে। আসলে খুব সত্যি করে বলতে গেলে এই প্রশ্নটা তিনি হয়তোবা ধরতেই পারেননি, কারণ তার উত্তরটা মোটেও প্রাসঙ্গিক ছিল না। প্রশ্নটা ছিল হচ্ছে আমরা 1000 বছর ধরে যে নির্যাতন হচ্ছে আর পরের আইন দ্বারা, এখানে যে অর্থটা বোঝানো হয়েছে আসলে বাংলাদেশের যে আইন, এই আইনগুলোকে আমরা নির্যাতন এবং নিপীড়নমূলক অনেক আইন রয়ে গেছে, সেইটার সমাধান করতে তার ভূমিকাটা কী থাকবে সেটা ছিল প্রশ্ন। তো তিনি অপ্রাসঙ্গিকভাবেই তার সেখানে নির্বাচনী যে স্বপ্ন, ইস্তেহার বা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর জনগণের প্রতি তার যে কমিটমেন্ট, সেটা ব্যক্ত করে দিয়েছেন। হ্যাঁ, প্রশ্নটা এটা খুবই জটিল এবং খুবই নীতিগত একটা প্রশ্ন ছিল। ধরেন তিনি জাকাত ফান্ড করবেন, আলাদা জাকাত বন্টন ব্যবস্থা করবেন, খুবই ভালো কথা। তিনি রাস্তা সংস্কারের জন্য দুর্নীতি যেন, অনিয়ম যেন না হয় সেই ব্যবস্থা করবেন। কিন্তু এখানে দেখেন আরেকটা কথা হচ্ছে, রাস্তা সংস্কার কাজ কিন্তু বা এই মনিটরিংটা কিন্তু সংসদ সদস্যের কাজ না, এটা হচ্ছে স্থানীয় সরকারের যে প্রতিনিধিগুলো থাকেন তাদের। আইন প্রণেতা হিসাবে তাকে এই সংস্কারের জন্য যদি কোনো আইন প্রয়োজন হয়, যে ধরেন 5 বছরের মধ্যে রাস্তা যদি কেউ ঠিক না করে বা রাস্তা এত দিনের আগে যদি ভেঙে যায়, নিম্নমানের কাজ হয়, তার জন্য কি শাস্তি হতে পারে, কি পলিসি হতে পারে, এই পলিসিটা নির্ধারণ করা মূলত সংসদ সদস্যদের কাজ। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের আসলে যারাই সংসদ সদস্য হন অতীতে, তারা কিন্তু দেখবেন আপনি খেয়াল করে তার নিজস্ব যেই গণ্ডি বা আমরা কি বলবো মানে কাজের যেই জুরিডিকশন, এর বাইরে গিয়ে কিন্তু সবাই স্থানীয় ব্যাপারগুলো নিয়েই খুব বেশি ভাবেন। হ্যাঁ, আসলে একটা সংসদ সদস্য 300 জন যখন নির্বাচিত হন, তাকে সারা দেশটা নিয়ে ভাবতে হয়। এবং সারা দেশের সেই ভাবনার সাথে যত মিল থাকবে, যার যেই কাজ সে যেভাবে বুঝবে, তত আপনি ভালো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন। আমরা দেখলাম যে উনি কমিশন বাণিজ্য কথাটি উল্লেখ করলো, এটা নিয়ে কিছু বলবেন কিনা? আসলে শুধু কমিশন বাণিজ্য তো রাস্তার ক্ষেত্রে না, বাংলাদেশের কোন ক্ষেত্রে সেই কমিশন বাণিজ্য নেই? আপনি বাংলাদেশের একটা টেন্ডার পেতে গিয়ে বিদেশি অনেক প্রতিষ্ঠান শুধু এই কমিশন বাণিজ্যের কারণে ফিরে গিয়েছেন, এরকম অনেক ঘটনা আমরা জানি। তার মানে আমাদের যে সিস্টেমের গলদ, এখন যে কমিশন বাণিজ্য যিনি করেন তাকে ধরে কি শাস্তির আওতায় আনবেন, এই জন্য কী আইন প্রণয়ন করবেন, সেই ব্যাপারে তার স্পষ্ট একটা ধারণা থাকতে হবে।
না হলে আমরা মুখে মুখে বলবো কমিশন বাণিজ্য, কিন্তু আদৌ দূর হবে না। হবে না। আবারও সুন্দর বিশ্লেষণ পেলাম আমরা। চলে যাচ্ছি পরের প্রশ্নে। দর্শক, আমাদের 6 নম্বর প্রশ্ন যেটা ছিল, সরকারি কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বশীলতা, জবাবদিহিতা ও বাধ্যকর দায়বদ্ধতা নিশ্চিত করতে প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনার বিধি বিধান প্রণয়নে আপনার প্রস্তুতি কি? অর্থাৎ প্রযুক্তি নির্ভর কথাটির উপর জোর আসবে এক্ষেত্রে। দেখি উনি কি উত্তর দিয়েছেন। আমরা চাই বায়োমেট্রিক উপস্থিতি নিশ্চিত করতে, যে কে অফিসে আসলো, কে অফিস করলো, ঠিক কতক্ষণ অফিস করলো, এই বায়োমেট্রিক যদি উপস্থিতির একটা থাকে, যেমন উপস্থিতির জন্য একটা বায়োমেট্রিক ভাবে তাকে তথ্য প্রযুক্তির মধ্যে আনা, যাতে সে কখন অফিসে আসলো, কতক্ষণ অফিসে আসছে, এটা নিশ্চিত করা। এবং আমরা চাই একটি টাস্ক ফোর্স গঠন করতে, যা সাধারণ জনগণকে নিয়ে এবং আইন প্রণয়নকারী যারা দপ্তরে আছে তাদেরকে নিয়ে করতে, যাতে দুর্নীতি রোধ করা যায়। দর্শক, আমরা শুনে আসলাম ষষ্ঠ প্রশ্নের উত্তর এবং আবারও মূল্যায়নে চলে যাচ্ছি রাশেদ আলীর সঙ্গে। সেটাই, মানে উনি বায়োমেট্রিকের কথা বলেছেন। আসলে বাংলাদেশের সরকারি অফিসগুলোতে বায়োমেট্রিক সিস্টেম চালু হয়েছে আজকে থেকে আরো অনেক বছর আগে, কিন্তু তাতে কিন্তু উপস্থিতি নিশ্চিত হয়নি। ফিঙ্গার দিয়ে অফিস থেকে বের হয়ে যাচ্ছেন, অহরহ ঘটনা। তো যাই হোক, উনি ওনার মতো করে বলেছেন। আসলে আমি বলেছি যে একটু বার্ডস আই ভিউ থেকে যে দেখা, উপর থেকে দেখা, যে প্রশ্নটা ছিল তার কাছে যে প্রযুক্তির ব্যবহার করে অপরাধ কমানো। আপনি বিশ্বের অনেক দেশে দেখবেন যে, ধরেন আপনি একটা ট্রাফিক সিস্টেমের কথাই যদি আমি বলি, প্রযুক্তির ব্যবহারে ট্রাফিক সিস্টেমটা মানতে বাধ্য হচ্ছেন অনেক মানুষ শুধুমাত্র প্রযুক্তির ব্যবহারের কারণে। বাংলাদেশে একটা মামলা 20 বছর 50 বছর, এখানে প্রযুক্তি, লিগ্যাল টেকনোলজি যদি ইউজ করা হয়। আমাদের ব্রিট রবিন এই যিনি এই প্রশ্নগুলো করেছেন তার একটা উইং আছে, আপনি হয়তো বা জানবেন, যে লিগ্যাল টেকনোলজি নিয়ে কাজ করার। সেই টেকনোলজি ব্যবহার করলে 20 বছরের মামলার জট হয়তো বা 3 মাসে শেষ করা সম্ভব। হ্যাঁ, তো এই যে ধরেন একটা মানুষকে হাজিরা দিতে, ঝালকাঠির একটা মানুষকে হাইকোর্টে আসতে হবে, শুধুমাত্র এসে হাজিরা দিয়ে বলতে হবে যে আমি এসেছি। অথচ যদি এখন পৃথিবীতে এগিয়ে গিয়েছে, এখন তো ভিডিও কলেই সেই হাজিরাটা দেওয়া সম্ভব হতো। এরকম অনেক কাজ। আসলে এটা একটা বড় ধারণা। ফলে লিগ্যাল এই টেকনোলজি না, শুধু টেকনোলজির ব্যবহারে সারা বিশ্ব যেখানে এগিয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশও যে এগুচ্ছে না তা না, কিন্তু এটাকে আরও কিভাবে কার্যকর করে দুর্নীতি, অনিয়ম এসব বন্ধ করা যাবে, সেই বিষয়ে বিশদ গবেষণা প্রয়োজন। তিনি তার জায়গা থেকে ঠিক বলেছেন, হয়তোবা তিনি বিষয়টা নিয়ে অতটা ভাবেননি, কিন্তু সদিচ্ছা রয়েছে। ছোট ছোট আকারে তিনি ভাবছেন, হয়তোবা আরও বড় করে ভেবে তিনি একসময় লিগ্যাল টেকনোলজি বা অন্যান্য টেকনোলজিতে অভ্যস্ত হয়ে যাবেন বা আইন প্রণয়ন করবেন। ধন্যবাদ। আপনার উত্তরের একটা সূত্র ধরে বলতে চাই যে আমরা ভোটের ক্ষেত্রে দেখি যে আগে অফলাইনে সব হার্ড কপি এগুলো আদান প্রদান করা হতো, কিন্তু এখন অনলাইনেও করতে হচ্ছে, আবার অফলাইনেও করতে হচ্ছে। তো এটা কি আমাদের জন্য ভালো হলো নাকি আরো খারাপ হলো, নাকি দুর্নীতি এখান থেকে আরো বাড়ার সুযোগ থাকে, চান্সেস থাকে? না, সেটা অনলাইন অফলাইনে না, আসলে দুর্নীতি বাড়ার সুযোগটা বিভিন্নভাবেই থাকবে। যদি আপনি অনলাইন সিস্টেমও ঠিকমতো না তৈরি করেন, সেখানেও দুর্নীতির সুযোগ রয়েছে। ভোগান্তি কি বাড়লো না কিন্তু কমলো? সাধারণত সারা বিশ্বে যেটা হয় যে, আপনি যখন অনলাইন ব্যবস্থায় ঢুকে যাবেন, ডিজিটাইজেশন মানেই হচ্ছে আপনি জীবনকে সহজ করে ফেলা, ঠিক না? একসময় আমরা চিঠি লিখতাম, 1 সপ্তাহ পরে, 3 দিন পরে চিঠি গিয়ে পৌঁছতো, এখন আমরা মুহূর্তে। তার মানে প্রযুক্তির ব্যবহার হচ্ছে বিশ্বকে গতি দিয়েছে, এগিয়ে নিয়ে যাচ্ছে। তো সেই প্রযুক্তিকে আপনি কোন কাজে লাগাবেন সেটাই হচ্ছে নির্ভর করছে আপনার, সেটা আপনি দুর্নীতি দমন করবেন নাকি প্রযুক্তি দিয়ে আরো দুর্নীতিকে আপনি চাইলে কিন্তু সেটাও করা যায়। আমি এমনও প্রযুক্তি আমরা আবিষ্কার করতে পারি যে আপনি ভোট দিলেন একজনকে, আরেকজনের সেটা কাউন্ট হবে। আসলে প্রযুক্তির প্রয়োগটা, হ্যাঁ, বিষয়গুলো এরকম আর কি। যেরকম সুন্দর উত্তর আশা করছিলাম সেরকমই পেয়েছি। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দর্শক, আমাদের পরের প্রশ্ন যেটা ছিল, স্থানীয় উন্নয়ন কার্যক্রমে আইন প্রণেতার হস্তক্ষেপ দ্বিচারিতা ও স্বার্থের দ্বন্দ্ব তৈরি করে। এই স্বার্থের দ্বন্দ্ব এড়িয়ে কিভাবে শুধু আইন প্রণয়ন ও সংসদীয় কাজে ভূমিকা রাখবেন? দেখে আসছি যে উনি এই প্রশ্নের উত্তরে কি জবাব দিয়েছেন দর্শকদের। স্থানীয় যেসব আছে, সেখানে আমি আসলে কোনো রকম হস্তক্ষেপ করতে চাই না। আমি শুধু সেখানে অডিটটা যাতে আমার হস্তক্ষেপ মুক্ত থাকবে, এবং সেখানে নিরবিচ্ছিন্ন কার্যক্রম পরিচালনার জন্য আমরা প্রতি বছর স্বচ্ছ অডিট পরিচালনা করতে চাই, যার মাধ্যমে আমরা বাস্তব চিত্রটা মানুষের সামনে তুলে ধরতে চাই। আমরা পেয়ে গেলাম আমাদের উত্তর। আবারও আমাদের মূল্যায়নে চলে যাচ্ছি রাশেদ আলীর সঙ্গে।
উনি যেটা বলেছেন সেটা করতে পারলে খুবই ভালো, খুবই সাহসী উত্তর ওনার। সেই উত্তর আশা করেছিলাম এরকমই, কারণ অনেক সংসদ সদস্য মানতেই চান না যে স্থানীয় মানে উন্নয়ন কার্যক্রমে যে তার ভূমিকা নেই। প্রত্যেকটা জায়গায় আমরা অতীত সময়গুলোতে হস্তক্ষেপ দেখেছি করতে চায়। হস্তক্ষেপ, এবং এমন পর্যায়ে গিয়ে সেটা পৌঁছায় যে সাধারণত স্থানীয় সরকারের কার্যক্রমগুলো চেয়ারম্যান দেখে থাকেন, ইউনিয়ন পরিষদের বা উপজেলা পরিষদের। এমপির সাথে মূল দূরত্বের জায়গায় তৈরি হয় এই কারণে। আমার এলাকায় কাজ হচ্ছে আমি জানি না কেন, হ্যাঁ, বা আমার ছেলেরা কাজ পাচ্ছে না কেন। তো তিনি যে উত্তর দিয়েছেন, যদি সেটা সত্যিকার অর্থেই রাখতে পারেন জাতির কাছে, তিনি আসলেই শ্রদ্ধার জায়গায় এবং সম্মানের জায়গায় চলে আসবেন। তিনিও খুব সুন্দর উত্তর দিয়েছেন, আপনিও খুব সুন্দর বিশ্লেষণ করেছেন। পরবর্তী প্রশ্নে চলে দেখা যাচ্ছে। যাক। দর্শক, আমাদের 8 নম্বর প্রশ্ন যেটা ছিল, বিচার বিভাগ, প্রশাসন, সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন, স্বচ্ছ ও শক্তিশালী করতে আপনি কি পদক্ষেপ নেবেন? চলুন দেখে আসি উনি এই প্রশ্নের জবাবে আমাদের কি বলেছেন। আমরা চাই যে পুলিশ জনগণের বন্ধু হোক। আমাদের যারা রাষ্ট্রের বাহিনী আছে, যারা আইন প্রয়োগকারী বাহিনী, তারা জনগণের বন্ধু হোক, জনগণের বন্ধু হয়ে জনগণের সাথে থাকুক। কারণ আজকে দেখবেন যে আপনার বিগত দিনে দেখেছেন যে পুলিশকে সবাই গালাগালি করেছে, কারণ তাদের কর্মকাণ্ডের জন্য তারা ঘুষ বাণিজ্য, বিভিন্ন দপ্তরের ঘুষ বাণিজ্যের কারণে তারা ধীরে ধীরে দূরে সরে গেছে। বিচারিক কার্য দেখেন, একপাক্ষিক একটা বিচারিক কার্য হয়েছে। যেমন বিচার বিভাগকে আমরা সম্পূর্ণভাবে আলাদা করতে চাই, যে বিচার বিভাগ যাতে কারো দ্বারা প্রভাবিত না হয়। বিচার বিভাগটা থাকবে স্বাধীন। এখানে যে অপরাধী হবে শুধুমাত্র সে তার অপরাধ অনুযায়ী শাস্তি পাবে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে, তারা জনগণের সাথে মিশে জনগণের বন্ধু হয়ে তাদের পাশে দাঁড়াবে। জনগণ তাদেরকে ভয় পাবে না, জনগণ তাদেরকে সাথে নিয়েই অপরাধ দমন করবে ইনশাআল্লাহ। দর্শক, আমরা জেনে নিলাম উনি এই প্রশ্নের উত্তরে কি বলেছেন। আমরা আবারও আমাদের সুন্দর বিশ্লেষণে চলে যেতে চাই রাশেদ স্যারের সাথে। কমিটমেন্টের জায়গায় উনি খুব সুন্দর, তার কথার মধ্যে একটা আমি শক্তি দেখেছি, শুনেছি। কিন্তু বাস্তবে হচ্ছে যে এটা একটা সিস্টেম, যেহেতু সিস্টেমটা একা তার পক্ষে চেঞ্জ করা সম্ভব না, তার সেখানে তিনি সহযোগী ভূমিকায় পালন করবেন। কারণ এখানে আসলে কি, বিচার বিভাগ বলেন, সরকারি যে প্রতিষ্ঠান বা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বলেন, এগুলো ঠিক করতে হলে যেই যেই আইন দরকার সেই আইনগুলো সব, অনেক আইন কিন্তু সংবিধান সংস্কার করেই করতে হবে। হুম। তো সেই কাজ, সেক্ষেত্রে তাকে ক্ষমতার একটা বড় অংশে থাকতে হবে, সেই অংশের সাথে। তবে এটা ভালো যে তিনি যদি আইনগুলো প্রস্তাব করেন, সংসদে উত্থাপন করেন আইনগুলো, হ্যাঁ, সেগুলো নিয়ে চিন্তা করেন, তার প্রতিশ্রুতির জায়গাটা মনে রাখেন নির্বাচনের আগে, সংসদ সদস্য হওয়ার পর তিনি হয়তোবা ভালো করবেন। ধন্যবাদ আপনার উত্তরের জন্য। দর্শক, আমরা আমাদের প্রশ্নের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, নবম প্রশ্নে চলে যাচ্ছি। কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের স্বেচ্ছাসেবা নীতি প্রণয়নের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করার কি পরিকল্পনা আপনার কাছে আছে? এই প্রশ্নটি আমি প্রার্থীর কাছে করেছিলাম, জেনে নেই কি উত্তর দিয়েছেন। আমি ইতিমধ্যেই বলেছি যে আমি এটি ওই দুর্নীতি দমনের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করতে চাই, যারা দুর্নীতি দমনে সরকারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে। এবং আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী টিম গঠন করতে চাই, যারা সমাজের বিভিন্ন স্তরে স্তরে কাজ করবে। যেমন আপনি মনে করেন আজকে আপনার একটা রাস্তার কাজ হচ্ছে, ধরেন এক্সাম্পল, আপনার একটা রাস্তার কাজ হচ্ছে, সেখানে কিন্তু একটা চাঁদাবাজ যায়, স্থানীয় একটা চাঁদাবাজ সেখানে গিয়ে প্রভাব খাটায়। সেই সেই টিমটার কাজ হবে, সেই স্থানীয় টিমটার কাজ হবে সেটা দেখে রাখা, যাতে এখানে কেউ কোনো চাঁদাবাজি করতে না পারে, সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে। যদি করে, তারা সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবে, সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে গিয়ে সাথে সাথে অ্যাকশন নিবে। আমরা এইরকম কিছু ব্যতিক্রম ধর্মী কিছু চিন্তা ভাবনা করেছি, যাতে আমাদের দেশে আসলে এই চাঁদাবাজ দুর্নীতিবাজ এরা আসলে না থাকে। আমরা নবম প্রশ্নের উত্তরও প্রার্থীর কাছ থেকে জেনে নিলাম। আমরা আবারও আমাদের বিশ্লেষণ পার্টে চলে যাচ্ছি রাশেদ আলীর সাথে। না, এইখানে তার সাথে আমি বেশ দ্বিমত করতে চাই, কারণ তিনি সব কিছুর মধ্যেই দুর্নীতি, চাঁদাবাজ এই বিষয়গুলো তুলে ধরছেন, কিন্তু স্বেচ্ছাশ্রমের যেই বিষয়টা আসছে বা স্বেচ্ছাসেবা নীতি যে কথাটা আসছে, এটা আসলে অনেক বড় এবং বিস্তৃত, ব্যাপক। আপনি জানবেন যে পৃথিবীতে বিভিন্ন দেশের যে উন্নয়ন, সেখানে স্বেচ্ছাসেবা একটা বড় ভূমিকা রেখেছে। আমরা
ধরেন দুর্নীতি, চাঁদাবাজি এগুলোতে এই পুলিশিং কাজে সহযোগিতা করতে যদি আপনি জনগণকে ব্যবহার করেন, সেখানে হিতে বিপরীত ঘটবে। একটা কথায় বলে যে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। দেখা যাবে যে পুলিশের চেয়ে বড় পুলিশ হয়ে গেছে তখন মানুষ। আসলে স্বেচ্ছাসেবাটা এই জায়গায় না। স্বেচ্ছাসেবাটা হচ্ছে ধরেন আমি কথার কথা বলি যে বাংলাদেশের নদ নদী বা খাল বিলের পানি ফিরিয়ে আনার জন্য একটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা কর্মসূচি ছিল, খাল কাটা কর্মসূচি, আপনি জানেন। এর বাইরে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে যদি দেখি যে বড় বড় স্থাপনা তৈরি করে ফেলেছে মানুষ। তারপর মানুষকে শিক্ষা দেওয়া, এডুকেশন করা, সচেতনতা তৈরি করা, তারপর এই যে ট্রাফিক নিয়ন্ত্রণ, মানুষকে প্রশিক্ষণ দেওয়া। কারণ ট্রাফিক পুলিশের জায়গায় কিন্তু স্বেচ্ছাসেবকরা অবতীর্ণ হলে তাতে খুব বেশি ভালো ফলাফল আসবে না, কিন্তু মানুষকে সচেতন করতে গিয়ে যদি স্বেচ্ছাসেবা কাজ করে। তো আসলে আমি এই বিষয়টাকে ওইভাবে দেখি না যে স্বেচ্ছাসেবা নীতিটা আসলে একটা বড় ভলান্টারি পলিসি, যেটা এটা সারা বিশ্বে রয়েছে, সেগুলো অনুকরণ করে যদি ভালো কিছু করা যায় সেটা বেশি ভালো হতো আর কি, আমি মনে করি। আপনি ঠিকই বলেছেন। উনি যেহেতু সন্ত্রাস চাঁদাবাজির কথাটা উল্লেখ করলো, যদিও আমাদের প্রাসঙ্গিক তেমন না, আমাদের প্রসঙ্গ ছিল স্বেচ্ছাসেবা নিয়ে। দর্শক, আমরা এখন আমাদের শেষ প্রশ্নে চলে যাচ্ছি, জেনে নিচ্ছি প্রশ্নটা। ভূমি বিন্যাস ও ব্যবহার নীতি, স্বাস্থ্যনীতি, শিক্ষানীতি, পররাষ্ট্রনীতি, বাণিজ্য নীতি, শিল্পনীতি, স্থানীয় সরকার নীতি, নিরাপদ খাদ্য নীতি, জনবাধ্য বিচারিক নীতি, খনিজ নীতি, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ নীতি, গবেষণা ও উন্নয়ন নীতি ইত্যাদি প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে আপনি কী পদক্ষেপ গ্রহণ করবেন? প্রার্থীর কাছে এই প্রশ্নটি আমাদের প্রতিনিধিরা করেছিল এবং আমরা জেনে নেব উত্তরে তিনি কি বলেছেন। আমরা চাই যে স্বাস্থ্যনীতির কথা, যে স্বাস্থ্য সেবাটার মান আমাদের দেশে অত্যন্ত নিম্নমান। আপনি হাসপাতালে গেলে আসলে ডাক্তাররা যেরকম ব্যবহার করে সাধারণ মানুষের সাথে, সেটা আসলে দৃষ্টিকটু। আমরা চাই ডাক্তাররা জনগণের বন্ধু হোক, জনগণেরকে সাথে নিয়ে তারা কাজ করুক, জনগণের সাথে ভালো ব্যবহার। অনেক সময় ডাক্তাররা যদি ভালো ব্যবহার করে, রোগী কিন্তু ভালো হয়ে যায়। আমরা প্রতিবন্ধীদের জন্য আলাদা একটা কাউন্টার করতে চাই, নারী ও শিশুদের জন্য আলাদা কাউন্টার অলরেডি আছে, কিন্তু প্রতিবন্ধীদের জন্য আলাদা একটা কাউন্টার করতে চাই, সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা একটা কাউন্টার করতে চাই, যেখান থেকে তারা খুব সহজে আহ সেবাটা পাবে। তারপরে আপনি ভূমি বিন্যাস ও ব্যবহার নীতি, ভূমির যে ব্যবহার, আপনারা সরকারি অনেক ভূমি দেখবেন যে আসলে দখল করে রাখে কিছু দখলবাজরা। এই ভূমি এবং উদ্ধারের জন্য সর্বোচ্চ বল প্রয়োগ করা হবে, কারণ সরকারি ভূমি কারো অধীনস্থ হইতে পারে না। যারা দখলবাজ দখল করে রাখছে, যেমন আপনি দেখবেন খাল ভরাট করে পর্যন্ত ভূমি দখল করে, সেটা সরাতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে ইনশাল্লাহ। এরপরে হচ্ছে শিক্ষানীতি। ওই শিক্ষানীতির কথা আগেই বলেছি যে ভারী বই খাতার স্তূপ থেকে সরিয়ে আমরা সবাইকে কর্মমুখী শিক্ষার দিকে ধাবিত করতে চাই, যাতে দেখবেন যে বিদেশের বাচ্চারা, আমাদের দেশের বাইরের বাচ্চারা যেখানে আপনারা রকেট বানাচ্ছে, মিসাইল বানাচ্ছে, ডামি, সেখানে আমাদের দেশের বাচ্চারা পড়তেছে হাট্টি মাটি ডিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। আসলে আমরা এইগুলো দিয়ে যে কি শিখবো আমরা জানি না। এইগুলোর একটা বাস্তব করতে চাই। এরপর বাণিজ্যর যে নীতির কথা বলেছেন, বাণিজ্য আসলে আমরা কিছুটা সরকারিকরণ করতে চাই। এই ক্ষেত্রে যেমন আমার টার্গেট আছে প্রত্যেকটা ইউনিয়নে একটা করে সুপার শপ স্থাপন করা, যেখানে সরকারি কোষাগার থেকেই, যেমন মনে করেন চাল, ডাল, চিনি, তেল, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ওখানে যাবে, যাতে কম মূল্যে সাধারণ জনগণ সেখান থেকে ক্রয় করতে পারে। তাহলে এই বাইরের যে সিন্ডিকেটটা আছে, এই সিন্ডিকেটটা কিন্তু ভাঙা সম্ভব। কৃষক সরাসরি তার মালটা ওখানে নিয়ে বিক্রি করতে পারবে। তাহলে এই সিন্ডিকেটটা আর থাকতেছে না, তখন তারা বাধ্য হবে কম মূল্যে মালামাল বিক্রি করতে। আসলে আমরা চাইলেই সম্ভব। সরকার, বিগত দিনের সরকার বা যারাই আসুক, এই জায়গাটা নিয়ে কাজ করবে না, কারণ তারা এখান থেকে একটা মাসোয়ারা পায়। এই মাসোয়ারা বাণিজ্যটা বন্ধ করতে হলে এটা করতে হবে। তাহলে দেশের সাধারণ জনগণ ভালো থাকবে। অবৈধ যারা দখল মানে এই আছে, যারা ব্রোকার আছে, তারা এখান থেকে দূরে থাকবে ইনশাল্লাহ। আর স্থানীয় সরকার নীতি, নিরাপদ খাদ্য নীতি, জনবান্ধব বিচারিক নীতি, খনিজ নীতি, এগুলো সবকিছু এর মাঝে আছে। স্থানীয় সরকার নীতির আপনি দেখবেন যে স্থানীয় সরকারে যারা আছে, এখানে কিন্তু সরাসরি এমপি হস্তক্ষেপ করে।
একটা এলাকার এমপি হস্তক্ষেপ করে, যার জন্য তারা কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারে না। আমার আমার ক্ষেত্রে হচ্ছে আমরা চাই তারা স্বাধীনভাবে কাজ করুক। আমাদের দেশের খনিজ সম্পদ আছে, আমরা সেটা কিন্তু আসলে আপনি নিজেও জানেন যে সিলেটের দিকে আমাদের কিন্তু পারমাণবিক যে একটা খনিজ সম্পদ আছে, যেটার মান খুবই ভালো। সেটা উত্তোলনের জন্য আমরা কিন্তু আমাদের পারমাণবিক পারমাণবিক হচ্ছে গবেষণাগার আছে, কিন্তু তারা কিন্তু আসলে তেমন কোনো কাজ করছে না। তারা শুধুমাত্র নামেই আছে, সরকারি বেতন নিচ্ছে, কিন্তু দিন শেষে আমাদের ফলাফল জিরো, যে আমাদের আসলে দেশে একটা বলতে পারে যে আমি ওইখানে চাকরি করি। আর স্থানীয় সরকারের কথা তো বললাম, এরপরে হচ্ছে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ খাদ্য, নীতি। হ্যাঁ, খাদ্যনীতির ব্যাপারটা হচ্ছে নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নাই। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আপনি মনে করেন করোনা আসতেও ভয় পায়। করোনার সময় অনেক মানুষ মনে করেন মারা গেছে, কিন্তু আমাদের দেশের মানুষ আগে থেকেই এত পরিমাণ ভেজাল খাদ্য খেয়েছি যে করোনা এসেও আমাদের কিছু করতে পারে নাই ভাই। কারণ খাদ্যে ভেজালের কারণে। তো আমরা চাই যে আসলে এই খাদ্যে ভেজাল ওই নামমাত্র শুধু ওই দেখবেন যে আপনি দোকানে দোকানে গিয়ে তারা হচ্ছে অভিযান করে, আমাদের যারা ইয়ে আছে দোকানে দোকানে। এটা যদি আমি ফ্যাক্টরি গুলোতে করি তাহলে কিন্তু বন্ধ করা সম্ভব, এটা করে না। কারণ ওইখান থেকে একটা বিশাল অঙ্কের একটা টাকা যা দেয় তাদেরকে, এটা আমি সরাসরি বলছি, বিশাল অঙ্কের একটা টাকা দেওয়ার কারণে তারা কিন্তু ওখানে অভিযানে যায় না। এর মধ্যে সরকারও জড়িত থাকে, আহ যার কারণে এটা হয় না। আর প্রশাসনকে চাই আমরা, জনগণের আগেই বলেছি জনগণের বন্ধু তারা। জনগণের বেতনের ট্যাক্সের টাকা দিয়ে তাদের বেতন হয়, কিন্তু তারা কিন্তু সাধারণ নিরীহ জনগণের উপরে বারবার তারা অত্যাচার করে, তাদের থেকে ঘুষ নেয়। এই ঘুষ বাণিজ্যটা আমরা বন্ধ করতে চাই। এখানে আমরা চাই যে তারা জনগণের সেবক হয়ে কাজ করুক, যেহেতু আমার টাকায় তাদের বেতনটা হয়। আসলে আপনি দেখবেন যে ঘরে যদি আমি একটা কাজের লোক রাখি, সে আমার কথা শুনবে না আরেকজনের কথা শুনবে? আমার টাকায় যদি সে বেতন পায়, সে যদি আমার উপরে খবরদারি করে, আমার উপর লাঠি চালায়, তাহলে সেই জিনিসটা কেমন জানি হয়ে গেল। তো আমরা চাচ্ছি এই জায়গার জনগণের বন্ধু হইতে হবে। জনগণের বন্ধু না হলে, জনগণ যদি ট্যাক্স দেওয়া বন্ধ করে দেয়, বেতনটা কোত্থেকে পাবে? আসলে আমাদের দেশের জনগণের ক্ষমতা সম্পর্কে জনগণকে বুঝতে দেওয়া হয় না, বুঝতে দেয় না নেতারা। যেদিন জনগণ তার ক্ষমতা সম্পর্কে বুঝতে পারবে, সেদিন কিন্তু নেতাদের জারিজুরি শেষ হয়ে যাবে। এটা হচ্ছে সর্বোপরি কথা। দর্শক, আমরা সর্বশেষ প্রশ্নের উত্তরও প্রার্থীর থেকে জেনে নিলাম। এবার আমরা আমাদের বিশ্লেষণ পার্টে চলে যাচ্ছি রাশেদ আলীর সঙ্গে। সত্যিকার অর্থে কি এতগুলো গুরুত্বপূর্ণ নীতির কথা আমাদের প্রশ্নে ছিল, অনেকগুলো। কিন্তু ওনার উত্তরে সেই গুরুত্বটা আমি অনুধাবন করিনি। উনি খুবই স্থানীয় পর্যায়ের এবং খুবই শ্যালো কিছু সমস্যার কথা বলেছেন, এবং বেশিরভাগ বলেছেন উনি তার কর্মসূচি বা কার্যক্রমের কথা। আসলে একটা পলিসি চেঞ্জ করার জন্য যা করা দরকার, সেটার প্রথম হচ্ছে সেই পলিসির গলদটা ফাইন্ড আউট করা, খুঁজে বের করা। তিনি ওইভাবে বললে আমি খুব খুশি হতাম যে আমরা আসলে এই নীতিগুলোর গলদগুলো আগে খুঁজে বের করব, এবং সেই গলদগুলা সমাধানে প্রয়োজনীয় সমস্ত আইন আমরা করতে উদ্যোগী হব। এই জন্য আমাদের রিসার্চ টিম থাকবে, এই জন্য আমাদের পলিসি লেভেলে আন্তর্জাতিক জাতীয় সমস্ত পর্যায়ের মানুষদেরকে আমরা সম্পৃক্ত করব, এরকম নানা কিছু বলতে পারতেন। কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতিটা তো শিক্ষানীতির কারণে হচ্ছে না, হ্যাঁ, সিস্টেমের কারণে হচ্ছে। বা কোথায় কেন হচ্ছে, যেমন উনি খুব সহজ বাক্যে বলে দিলেন যে সরকারি জমিকে আমরা বেসরকারি ব্যবহার করতে দিব না, বা এই জাতীয় কিছু। এখন সরকারি জমিকে আমরা কি করতে দিব আর কি করতে দিব না, এটা নিয়ে তো বিশদ গবেষণার প্রয়োজন, তাই না? অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করতে হবে, সেটা এক আলোচনা। কিন্তু যখন আমরা পলিসি লেভেলে আলোচনা করব, শিক্ষায় বইয়ের ওজন কমানো সেটা যেমন একটা, কিন্তু শিক্ষায় আমরা কি পড়াবো, এবং আমাদের শিক্ষাটা, উনি অবশ্যই এই কথাটা বেশ ভালো বলেছেন যে কর্মমুখী শিক্ষার দিকে উনি মনোযোগ দিবেন। তো যাই হোক, আমার এক বাক্যে উত্তর যদি আমি এরকম দিতে চাই যে আসলে এটা খুবই গুরুগম্ভীর একটা আলোচনার জায়গা ছিল। সেই সেই জায়গা থেকে তিনি হয়তো বা আরেকটু ভেবে চিন্তে এই প্রশ্নের উত্তরটা দেওয়া প্রয়োজন ছিল। তো যাই হোক, তার ইচ্ছাটাকে আমি আবারও সাধুবাদ জানাই, এবং এরকম ইচ্ছা নিয়ে যদি আমাদের সংসদ সদস্যরা ভবিষ্যতে নির্বাচিত হয়ে আসেন, তাদের মাধ্যমেই, তাদের হাত ধরেই হয়তোবা এই নীতিগুলো, যে এই নীতির যে ত্রুটিগুলো সংশোধন হয়ে বাংলাদেশ আগামীর দিকে সুন্দর জায়গায় এগিয়ে যাবে। আমি একটু বলতে চাই যে উনি মাসোয়ারা বাণিজ্য উল্লেখ করেছেন, এটা নিয়ে কিছু বলতে চান কিনা? না, তার আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত একই। আমি একই বলি না, মানে তার একটা ঝোঁক আমি টের পাচ্ছি। অর্থাৎ তিনি কোনো কারণে বাংলাদেশের দুর্নীতি
চাঁদাবাজি, এই যে মাসোহারা বা অবৈধ অর্থ, এই বিষয়গুলো তাকে নাড়া দিচ্ছে এবং তিনি এতে খুব সংক্ষুব্ধ, বিরক্ত। তো সেই জায়গাটা ভালো, কিন্তু সেটা দূর করতে হলে যে সিস্টেমের পরিবর্তন আনা দরকার, সেই জায়গাগুলো নিয়ে তাকে আমি আরেকটু বেশি ভাববার অনুরোধ করব আর কি। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সংক্ষেপে বলে শেষ করতে চাই যে আমাদের বিট রবিন 10Q এর ওয়েবসাইট যেটা, সেখানে আপনারা দেখতে পাবেন যে প্রার্থীরা কে কতটুকু নম্বর পেল, আমাদের জনগণ তাদেরকে কতটুকু মূল্যায়ন করতে পেল, এই জিনিসগুলো আপনারা আমাদের ওয়েবসাইটে পাবেন। ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে bitrobin.org। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকবেন, পরবর্তীতে আরও অনেক বিশ্লেষণ চলে আসবে। এই রাষ্ট্রের মালিক জনগণ।